বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে আন্দোলনে মুক্ত করতে না পারায় জনসম্মুখে মাফ চাইলেন নেতারা। কারাবন্দিত্বের ৩ বছরে রাজধানীতে সমাবেশ। আমাদের কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। আমাদেরকে রাজপথ দখলে নিতে হবে। সাংগঠনিক অদক্ষতার জন্যই ব্যর্থতা, দুর্নীতিবাজদের নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে জনগণ। এই সমস্ত বুজরুগি করে লাভ নাই, আন্দোলন করতে চায় নাই বলে করতে পারে নাই। জনগণ দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজনের মুক্তির জন্য কেন আন্দোলনে আসে? দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 55 নয়, নিবন্ধন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের ৩,৫০০ বাড়ি করছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ সব সুবিধা শিগগিরই উদ্বোধন। এবং ভারী তুষারপাতে ঢাকা পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা, ব্যাহত ভ্যাকসিনেশন কার্যক্রম। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে দীর্ঘদিনেও কারাবন্দিত্ব থেকে মুক্ত করতে না পারায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দলের শীর্ষ নেতারা। মাফ চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও। আন্দোলন গড়ে তুলতে না পারার আক্ষেপ থেকে নিজেদের হতভাগা বলে হাপিত্যেশ করেন তারা। দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে আজ সমাবেশ করে দলটি। আন্দোলনের মাঠে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়ে থাকা বিএনপি মাসখানেক ধরেই জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রিক মানববন্ধন ও সভা সমাবেশের কর্মসূচি দিয়ে নিজেদের ঘুম ভাঙানোর আভাস দিয়ে আসছিল। অধিকাংশ কর্মসূচিতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাতে গোনা কয়েকজন শীর্ষ নেতাকেই ঘুরে ফিরে দেখা যায়। বেগম জিয়ার কারাবন্দিত্বের ৩ বছর পূর্তিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। দেশে না থাকায় সমাবেশে দেখা যায়নি মির্জা ফখরুলকে। তবে দলের স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিনের সভা সমাবেশ বিমুখ মির্জা আব্বাস যোগ দেন এই কর্মসূচিতে। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে শুরুতেই কিছুটা আবেগী হয়ে পড়েন আব্বাস। কারাবন্দিত্বের ৩ বছরেও বেগম জিয়ার মুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা স্বীকার করে প্রকাশ্য সমাবেশে ক্ষমা চান তিনি। আমরা তাদেরকে মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারি না। দলকে সুন্দরভাবে সুগঠিত করে ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো, দেশকে মুক্ত করবো। এ অবস্থায় সরকারকে চাপে ফেলতে দেশের রাস্তাঘাট দখলে নেওয়ার ডাক দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই দুর্নীতিগ্রস্ত দেশকে যদি বাঁচাতে চান আর যদি গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনতে চান, তাহলে আমাদেরকে যুদ্ধে সামিল হতে হবে। আমাদের কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। আমাদেরকে রাজপথ দখলে নিতে হবে এবং জামানদার সকল পথঘাট আজকে জনগণের দখলে নিতে হবে। জনগণ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে বলেই দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি বলে মনে করছেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। তবে এর জন্য রাজপথে আন্দোলনের মতো কঠিন সংগ্রামে না যাওয়া দলটির সাংগঠনিক অদক্ষতাকেই দায়ী করছেন জাতীয়তাবাদী ঘরোয়া বুদ্ধিজীবীরা। রিপোর্ট ফেরদৌস লিপির। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার প্রথম বছর দলের পক্ষ থেকে 2019 সালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা। তার পরের বছর 2020 সালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং 2021 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে দলটি। এমন সাদামাটা কর্মসূচির মধ্যেই বিগত 3 বছর সীমাবদ্ধ ছিল দলীয় প্রধানের মুক্তির আন্দোলন। ছিল না কোনো কঠোর কর্মসূচি। এমনকি দুর্নীতির মামলায় 25 মাস জেল হাজতে থাকার পর নির্বাহী আদেশে গত মার্চ মাসে খালেদা জিয়ার কারাবাসের সাজা 6 মাসের জন্য স্থগিত করে সরকার। এরপর 27 আগস্ট এই মেয়াদ আরও 6 মাসের জন্য বাড়ায় সরকার। এক্ষেত্রে ছিল না আন্দোলন কিংবা বিএনপির কোনো চাপ, বরং মানবিক ও স্বাস্থ্যগত কারণ বিবেচনায় নিয়ে সরকার তাকে মুক্তি দেয়।
এই ক্ষেত্রে দুর্নীতিবাজ নেতৃত্বের প্রতি জনগণের অনাস্থার কথা বললেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। জনগণ তাতে সাড়া দেয়, কারণ জনগণ দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজনের মুক্তির জন্য কেন আন্দোলনে আসবে? জনগণ বিশ্বাস করে না তাদেরকে, যে এরা যখন কিছু বলছে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নেই। কেন বিএনপির রাজনীতি বিচ্ছিন্ন হয়ে পড়ল, কি কি ফ্যাক্টর তার জন্য দায়ী, সেটা মনে হয় বিএনপি নেতৃবৃন্দের ঠান্ডা মাথায় অ্যাসেসমেন্ট করা দরকার। বিরোধী দল হিসাবে সাংগঠনিক অদক্ষতার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন বিএনপি মতবাদের ধারকরা। আন্দোলন করতে চায়নি বলে করতে পারে নাই, বুজরুগি করে লাভ নাই। তাদেরকে বলা হচ্ছিল আজকে থেকে আমরা রাস্তায় থাকলাম। জনগণের সম্পৃক্ততা ছাড়া, অর্থাৎ কঠোর আন্দোলন ছাড়া আমাদের দেশের রাজনৈতিক কালচারে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তবে জনগণকে সম্পৃক্ত করা ছাড়া রাজপথের কোনো আন্দোলনই গড়ে তোলা সম্ভব নয় বলে অভিমত তাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে যাবেন তাদেরকেই করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা নেওয়ার বয়সসীমা 55 বছর থেকে কমিয়ে 40 বছর করা হয়েছে। টিকা নিলেও মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে সরকার প্রধান আরও জানান, নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয় সরকারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে উঠে আসে ভ্যাকসিন প্রসঙ্গ। সরকার প্রধান বলেন, ভ্যাকসিন নিলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে সেটা না, সাবধানে থাকতে হবে। নিবন্ধন প্রক্রিয়া আরও সম্প্রসারণের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দলীয় নেতাকর্মীরাও চাইলে টিকার জন্য আবেদন করতে পারেন। ফ্রন্টলাইনার যারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে এবং করে যাচ্ছে তাদেরকেই আমরা আগে বলছি, যেখানে আমাদের নেতাকর্মীরা যথেষ্ট কাজ করছে এবং তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এখন আর একটু ওপেন করে দেওয়া হবে। ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণের কথা মাথায় রেখেই সরকার এর দ্বিতীয় ডোজ সময় মতো নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা, কারণ আবার ভ্যাকসিন যেহেতু তার ডেট এক্সপায়ার না হয় সেটাও দেখতে হবে। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, ভ্যাকসিন নেয়ার বয়স সীমা 40 বছর করার সিদ্ধান্ত হয়েছে। ফ্রন্ট লাইনারদের পরিবারের সদস্যরাও অগ্রাধিকার ভিত্তিতেই টিকা পাবেন। কেউ যদি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন, তাহলে উনি যদি এনআইডি কার্ডটা নিয়ে সেন্টারে যান, ওইখানে রেজিস্ট্রেশন করে উনি টিকা দিতে পারবেন। এই ব্যবস্থা করতে পিএম আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এছাড়া দিবা যত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে 10 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে শিশু দিবা যত্ন আইন 2021-এর খসড়া ও ব্যাংকার বহি স্বাক্ষর আইন 2021-এর খসড়ায় সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণটিকা শুরুর দ্বিতীয় দিনে কেন্দ্রে কেন্দ্রে বেড়েছে আগ্রহী সাধারণ মানুষের সংখ্যা। প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার দিকেই জোর দেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন 46,500 জন। গণহারে টিকা দেওয়ার দ্বিতীয় দিনের শুরু থেকে চোখে পড়ে মানুষের আগ্রহ। নানা পেশার মানুষেরা ভিড় করতে থাকেন কেন্দ্রে। সোমবার সকাল থেকেই তাই প্রস্তুতি সেরে নেয় রাজধানীর বিভিন্ন হাসপাতাল। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে টিকাদান কর্মীদের দেয়া হয় প্রয়োজনীয় নির্দেশনা। সকাল 9:30টার পর প্রথমে রেজিস্ট্রেশন বুথে নাম নিবন্ধনের পর একে একে শুরু হয় টিকাদান। রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছে, তো আমি মনে করি যে এই জন্য মানে যেভাবে সিরিয়াল পাইছে ওইভাবে হয়েছে। টিকা পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি আমি টিকা পাবো। টিকা দেওয়ার শেষে সবার জন্য 30 মিনিট করে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানলে শতভাগ সুফল পাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। ভয় লাগার কোনো প্রশ্ন আসে না, কারণ এটা বহুল প্রতীক্ষিত একটি জিনিস এবং খুবই পরীক্ষিত একটি জিনিস। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করেন সামনের দিনগুলোতে টিকার সুফল পাওয়া যাবে বিভিন্ন কাজে। আসলে এটা একটা উৎসব মুখর পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। আমরা যেমন এখন শনাক্তকরণ ছাড়া কোথাও চলাফেরা করতে পারছি না বা কোনো জায়গায় যেতে পারছি না, তো তেমনইভাবে
এই ভ্যাকসিন সংগ্রহ যদি আমরা না নিই তাহলে আমরা এই সকল জায়গায় আমাদের সীমাবদ্ধতা তৈরি হবে। বিশ্ব দুর্যোগে শিক্ষকের ভূমিকা পালন করছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। টিকা নিয়ে স্বস্তির কথা জানালেন গণমাধ্যম ব্যক্তিত্বরাও। 18 মার্চ 2020 আমি বাড়িতে প্রবেশের পরে আর বের হইনি, তবে আজকের দিনে আমি অত্যন্ত আনন্দিত। সরকারি অ্যাপ চালু না হওয়ায় টিকা কেন্দ্রগুলোতে আলাদাভাবে একদিন আগে নাম নিবন্ধন করা যাচ্ছে। বছরব্যাপী চলমান এই কার্যক্রমে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এগিয়ে চলছে পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 3,500 বাড়ি নির্মাণ কাজ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 5টি ইউনিয়নে 14টি প্যাকেজের আওতায় এসব স্থাপনা নির্মিত হচ্ছে। প্রত্যেক প্যাকেজে থাকছে আলাদা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ঘরগুলোর নকশা করা হয়েছে ইউরোপীয় ধাঁচে। পটুয়াখালী থেকে ফিরে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পোর্ট করতে গিয়ে এই এলাকার প্রায় 6,500 একর জমি অধিগ্রহণ করতে হয়েছে সরকারকে। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য পটুয়াখালীর কলাপাড়া থানার পাশাপাশি 3টি ইউনিয়নে প্রায় 3,500 পাকা বাড়ি করে দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। অনেকটা ইউরোপের আদলে করা এসব বাড়িতে বিদ্যুৎ ও সাপ্লাই পানি সহ থাকছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সরজমিনে দেখা যায় একই মাপ ও রঙের সারি সারি পাকা ঘর, মাঝখানে খোলা জায়গা ও প্রশস্ত সড়ক, একপাশে বাজারের জন্য নির্ধারিত স্থান এবং আধুনিক বিশাল মসজিদ। এ হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদী পাড়ের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জন্য আশ্রয়ণ প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, এটি সরকারের একমাত্র প্রকল্প যেখানে বাসিন্দাদের নগদ ক্ষতিপূরণের পাশাপাশি দেয়া হচ্ছে পাকা বাড়িও। ওই কুলের জায়গা জমি ভিটা বাড়ি জানে যা ছিল আরো 5 বছর আগে আমাকে নিয়ে গেছে। আমাদের মা বাবার কবর টবর সব হারিয়ে গেছে, সব ওই সরকারের ওই জায়গার লাগে নিয়ে গেছে। অন্য এলাকায় আমরা ঘর ভাড়া থাকতে আছি, আমরা এই ঘরের আশায় আছি। এই ঘরের আশায় আমরা রয়েছি, এখন এই ঘর পাইলি আমরা খুশি হব। প্রকল্প পরিচালক জানান, যাদের 20% বেশি জায়গা অধিগ্রহণ হয়েছে তারা 978 বর্গফুট আর এর নিচের ক্ষতিগ্রস্তরা পাবেন 885 বর্গফুট বসত ভিটা। প্রতিটা ঘরে হচ্ছে 3টা বেডরুম আছে, একটা বারান্দা আছে এবং রান্নাঘর আছে, 2টো করে ওয়াশরুম আছে। প্রতিটা ঘরের সামনে পিছনে মিলে মোট হচ্ছে এ ক্যাটাগরির জন্য 4 কাঠা এবং বি ক্যাটাগরির জন্য 3 কাঠা জমির উপরে প্রতিটা ঘর নির্মিত হচ্ছে। বাংলাদেশের অন্য যে কোনো প্রকল্পের তুলনায় অনেক উঁচু মানের কাজ এখানে হয়েছে এবং সেই নিশ্চয়তা আমরা বিধান করেছি। নৌ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে 14টি প্যাকেজের সব ঘর প্রস্তুত হয়ে যাবে। যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে প্রত্যেকটি মানুষকেই তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পুনর্বাসন করা হয়েছে। এটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং অন্যান্যগুলো প্রায় 80% 90% কাজ যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আপনারা নিজেরাই দেখলেন যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের খরচ হবে প্রায় 1046 কোটি টাকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। গোটা বিশ্বে প্রযুক্তির ব্যবহারে গতি এসেছে কর্মক্ষেত্রে, সহজ হয়েছে দৈনন্দিন জীবন ব্যবস্থা। তবে কখনো কখনো প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। এতে ক্ষতির শিকার হচ্ছে নতুন প্রজন্ম। গ্রামীণফোন টেক ট্রেন্ড 2021-এর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন বক্তারা। বিশ্বায়নের যুগে প্রযুক্তি ব্যবহারে কোনোভাবেই পিছিয়ে থাকা সম্ভব নয় ব্যক্তি বা কোনো দেশের। ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে লেখাপড়া সব ক্ষেত্রেই এটি অপরিহার্য অনুষঙ্গ। করোনা মহামারীতে তা আরও বেশি করে স্পষ্ট হয়েছে। এই সময়ে স্থবির পৃথিবীতে একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে নেটওয়ার্কিং। ঘরে বসে অফিসের কাজ কিংবা শিক্ষায় কার্যক্রম চালিয়ে যেতে এর বিকল্প নেই। এমন অবস্থায় আগামীতে বিশ্বে প্রযুক্তি ব্যবহারের প্রবণতা নিয়ে টেক ট্রেন্ড 2021-এর আয়োজন করে গ্রামীণফোন। এতে প্রতিষ্ঠানটির সিইও বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো এক্ষেত্রে বাংলাদেশেও এগিয়েছে। কাজের পরিবেশ সহজ করতে বাড়াতে হবে এর পরিধি। আমরা চাই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ বিভিন্ন জায়গা থেকে সহজেই যেন কাজ করতে পারে। নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়ের ফ্রেমে বেঁধে কাজ নয়। কেউ পর্দার সামনে, কেউ পেছনে থেকেও স্বাচ্ছন্দ্যে যেন কাজ করতে পারে, সবার জন্য সেই ব্যবস্থা বা সুযোগ তৈরি করতে হবে। তার সাথেও আমি কানেক্টেড হয়ে আই এম গেইনিং এনার্জি। সো হিউম্যান কানেকশনের কিন্তু কোনো অল্টারনেটিভ আসলে নাই।
because there is an emotional part. So nowadays people are talking about emotional intelligence. তবে প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বিশ্বে মানসিক স্বাস্থ্যহানি ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর বিটিআরসি চেয়ারম্যান মনে করেন বর্তমান প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। This is serious problem now. I do feel like এটা আমাদের আজকের প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে? We can't control this unexpected content in the digital devices. প্রযুক্তির বিরূপ প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার তাগিদ দেন তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেন জুড়ে অব্যাহত ভারী তুষারপাতের কারণে দেশটির কয়েকটি শহরে জারি করা হয়েছে মাঝারি সতর্কতা। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন এই তুষারপাত অব্যাহত থাকবে। এদিকে তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে ব্রিটেন জুড়ে চলা করোনার টিকাদান কর্মসূচি। লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। তীব্র তুষারপাতে ব্রিটেনের প্রায় সবকটি এলাকায় 2 থেকে 5 ইঞ্চি বরফ জমেছে। কোথাও কোথাও 1 ফুটের বেশি তুষার জমার আশঙ্কা করা হচ্ছে। ভারী তুষারপাত হয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ জায়গায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এসেক্স, নরফোক, সাফোক, ক্যান্ট ও ম্যাডওয়ে শহরে। তুষারের কারণে গোটা ব্রিটেনের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তবে 2018 সালের পর এমন তুষারপাত অনেকেই উপভোগ করছেন। পরিবারের সদস্যদের নিয়ে বাইরেও বের হয়েছেন অনেকে। স্নো দেখে তো খুব এক্সাইটিং লাগতেছে, এজন্য খুব ভালো লাগতেছে। লং টাইম বাদে স্নো পড়ছে। আমরা ওয়েট করতেছিলাম কবে স্নো দেবে, আমরা এখানে আসছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। Very cold indeed, but we carry on. Carry on. What can you do? তুষারপাতের কারণে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম বিঘ্ন ঘটছে। বন্ধ করে দিতে হয়েছে বেশ কিছু টিকাদান কেন্দ্র। এছাড়া বেশ কিছু শহরের অভ্যন্তরীণ রেল সেবাও বন্ধ করে দিয়েছে সরকার। ইউক্রেন ও ব্ল্যাক সি হতে আসা তুষার প্রবাহে পুরো ব্রিটেন এখন বিপর্যস্ত। সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা, পাশাপাশি কোথাও কোথাও ঘন্টা প্রতি 50 মাইলেরও অধিক বেগে দমকা হাওয়া বয়ে চলছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।